ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? ওকে প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুন্দর সুস্থ আছো। আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটুখানি জানাও। আশা করি সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ এবং দেখা যাচ্ছে। ওকে, সো একটুখানি আমাকে জানিয়ে দাও আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। সুন্দর সুস্থ আছো, আমাকে দেখতে। ওকে, তো আজকে আমাদের চমৎকার একটা ক্লাস হবে, দারুণ একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আশা করি তোমরা সবাই আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবা। ওকে, সবকিছু শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবা। আজকে আমরা চমৎকার একটা ক্লাস করব বাংলার। আশা করি ইনশাল্লাহ আজকের ক্লাসে তোমরা সবাই নতুন অনেক কিছু জানতে পারবা, শিখতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, সবাই জয়েন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। অনেকে আমি দেখতে পাচ্ছি যে আমার সঙ্গে যুক্ত হয়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আর দেরি না করি, ঠিক আছে, আমরা সরাসরি আমাদের আজকের ক্লাসে চলে যাই। ওকে, অনেকে জয়েন করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা আলোচনা করব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে জন্য তোমরা যারা প্রিপারেশন নেবা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, এবং যে প্রশ্নগুলো আমাদের মধ্যে অনেক বেশি দ্বিধা তৈরি করে, এই ধরনের দ্বিধান্বিত অনেক প্রশ্ন নিয়ে বা অনেক কিছু নিয়ে আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে। আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং ক্লাসটা শুরু হওয়ার আগেই শুরু হওয়ার পরপরই তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে তোমরা তোমাদের টাইম লাইনে ক্লাসটা রেখে দাও। এতে করে আমি তোমাদের আমাদের ক্লাসের পরেও তোমরা ক্লাসটা আমাদের ক্লাসটা তোমাদের কাছে থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো অনেকে জয়েন করে ফেলেছো ভাইয়া, ঠিক আছে, অনেকে জয়েন করেছো। লাভ ফ্রম যশোর, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো তাহলে চলো আমরা শুরু করে দিই। তো আজকের ক্লাসের আগে তোমাদেরকে আমি একটু ব্রিফ করি যে আজকের ক্লাসটা কেমন হবে। আজকে মূলত আমরা বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের আমাদের যে এমসিকিউ গুলো আছে, অর্থাৎ কিছু দ্বিধান্বিত এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ, এই এমসিকিউ গুলো নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের জন্য আমাদের যে প্রশ্নগুলো, এই প্রশ্ন নিয়ে আমরা আজকে এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলোর উত্তর করতে গেলে আমাদেরকে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে, মানে হুটহাট আনসার করা যাবে না। আমি কিন্তু আগেই আবার বলছি যে হুটহাট কিন্তু চিন্তা ভাবনা করা যাবে না, হুটহাট আনসার করা যাবে না। এটা একটু চালিয়ে দিও। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কেমন, যে খুব মানে খুব শক্তপোক্ত ভাবে আমাদেরকে এগুলো চিন্তা ভাবনা করে তারপর আমাদেরকে আনসার করতে হবে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে সবকিছু ঠিকঠাক। তাহলে আমাকে একটু জানাও যে আমি শুরু করব কিনা। প্রায় 1000-এর কাছাকাছি শিক্ষার্থী ইতোমধ্যে আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে। সবাই প্লিজ ক্লাসটা শেয়ার করে রেখে দাও। ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে তোমরা অনেক উপকৃত হবা এবং আজকে অনেক কিছু আমরা নতুন করে জানবো, শিখবো এবং শেখার জন্য চেষ্টা করবো এবং তোমাদেরকে নতুন অনেক কিছু শেখাবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমেই তোমাদেরকে বলে রাখি কিছু প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো তোমরা প্রথমে আনসার দিবা
তোমরা আনসার দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলোর আসলে রাইট আনসার কি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও যারা ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ। এই ইউনিটটা কিন্তু তোমাদের সবার জন্য, এই ইউনিটটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য, আর্টসের স্টুডেন্টদের জন্য এবং এই ইউনিটটা কমার্সের স্টুডেন্টদের জন্য। অর্থাৎ এই ইউনিটে সবাই কিন্তু সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে পারে, এরকম একটা গুরুত্বপূর্ণ ইউনিট। বুঝতে পারতেছো এই ইউনিট আসলে যেন তেন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের প্রস্তুতি নেওয়া যায় না। এখানে প্রস্তুতি নিতে হবে অনেক গোছানো ওয়েতে এবং অবশ্যই এই জায়গাটা অনেক বেশি কঠিন, কারণ এখানে কম্পিটিশন বেশি হয়। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা একটা একটা করে প্রশ্ন দিব এন্ড সেই প্রশ্নগুলো তোমরা উত্তর করবা। উত্তর করার পর আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এবং সেই প্রশ্নগুলোর আমরা সঠিক উত্তর যেটা আমরা সেটা জানার জন্য চেষ্টা করব। তো আমাদের প্রথম প্রশ্ন, মাসি পিসিকে কয়জন পেয়াদা কাছারি বাড়িতে নিয়ে যেতে এসেছিল? এই প্রশ্নটা অনেক বেশি দ্বিধান্বিত এবং এই প্রশ্নটা উত্তর নিয়ে একাধিক বইতে, একাধিক লেখকের মতে, একাধিক টিচারের মতে এই প্রশ্নটা নিয়ে একটা বিতর্ক আছে। ওকে, সো আমি আজকে চেষ্টা করবো এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য এবং এই প্রশ্নের উত্তর আসলে কি হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য। তো যেহেতু তোমরা মোটামুটি একাডেমিকে পড়ে আসছো সবাই, ডেফিনেটলি তোমরা সবাই একাডেমিকে পড়ে আসছো, তাই না? তো যেহেতু একাডেমিকে পড়ে আসছো মোটামুটি তোমাদের একটা আইডিয়া তো অবশ্যই আছে। তো মিনিমাম যতটুকু আইডিয়া আছে তার আলোকেও তোমরা যদি আনসার করতে পারো তাহলেও মোটামুটি ভাবে ইনশাল্লাহ তোমাদের আনসারটা সঠিক হওয়ার পসিবিলিটি আছে। তো সবাই একটু আনসার করো, আমি তোমাদেরকে দেখতে চাই যে কারা কারা সবাই সম্মিলিতভাবে সবাই আনসার করবা। আনসার করলে হবে কি যে তোমার আসলে ওই প্রশ্নটা পরবর্তীতে আবার যখনই তোমার মানে পরীক্ষায় যদি আসে তাহলে তোমার কাছে ওইটা কমন পড়ে যাবে। ওকে, তাহলে চলো, অনেকেই বলছে 3 জন, অনেকেই বলছে 4 জন, অর্থাৎ ক খ অনেকে আনসার করতেছে। তোমরা জাস্ট ক খ আনসার করবে তাহলেই হবে। তো চলো আমরা একটু এই প্রশ্নটা, আমাদের প্রশ্নে বলছে মাসি পিসিকে কয়জন পেয়াদা কাছারি বাড়িতে নিয়ে যেতে এসেছিল, রাইট? প্রশ্নটা ভালো করে খেয়াল করো, মাসি পিসিকে কয়জন পেয়াদা কাছারি বাড়িতে নিয়ে যেতে এসেছিল। এবার চলো আমরা সরাসরি পাঠ্য বইতে চলে যাই। প্রশ্নের ব্যাখ্যা আমরা আগে এখানে একটু পড়ি। তো এখানে খেয়াল করে দেখো, বাইরে থেকে হাঁক আসে কানাই চকিদারের। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে, সরকার বাবুর সঙ্গে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখন এলো চকিদার কানাই, হাঙ্গামা না এসে রাতে, অর্থাৎ দিনের বেলায় না এসে আসছে রাতে। গায়ের লোক যখন ঘুমাচ্ছে, রসুই চালার ঝা পেটে মাসি পিসি বাইরে থেকে শুল্কপক্ষের একাদশী উপোস করেছে তারা দুজন। গতকাল, আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। ওকে, এইবার এইখান থেকে আমাদেরকে উত্তরটা বের করতে হবে। এই জায়গা থেকে আমাদের কি প্রশ্নের উত্তর আমরা বের করবো। চলো আমরা একটু দেখি। তাহলে খেয়াল করো, এই যে দেখো কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে, এখানে 3 জন দেখে তোমরা অনেকেই এই প্রশ্নের উত্তর এবং অনেক গাইড বইতে সরাসরি উত্তর দেওয়া হচ্ছে 3 জন। তাহলে গোকুলের কয়জন পেয়াদা আসছে? পেয়াদা মানে সহজ কথা বলি চামচা। কয়জন পেয়াদা আসছে? 3 জন। খেয়াল করো, 3 জন এসেছে। তাদের মাসি পিসি চিনতে পারে, মাথায় পাগড়ি আটা লোকটা তাদের অচেনা। তার মানে একজন লোক আছে, এই যে লাল পাগড়ি আটা লোক, সে হচ্ছে অচেনা। তাহলে ভাইয়া যদি খেয়াল করে দেখো যে 3 জন আসছে তাদেরকে মাসি পিসি চেনে, আর একজন আসছে যাকে মাসি পিসি চেনে না, সেই হিসাবে রাইট অ্যান্সার কিন্তু 4 জন। খেয়াল করে দেখো, এই যে এখানে আছে 3 জন আর এইখানে একজন আছে, মাসি পিসি তাদেরকে চেনে না। এখন খেয়াল করে দেখো, অনেকেই মনে করতে পারো যে ভাইয়া এখানে 3 জনের ভিতরে কি এই একজন? এটা আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয়। কেননা দেখো বলছে কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে, তাহলে গোকুলের কয়জন পেয়াদা আসছে? 3 জন। ওকে, তাহলে 3 জনকে চেনে। খেয়াল করে দেখো, গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে, মাসি পিসি তাদেরকে চিনতে পারে, তাহলে মাসি পিসি চিনতে পারে কয়জনকে? 3 জনকে। একজন আছে যাকে চেনে না, তাহলে সে হচ্ছে কি একজন। তাহলে এই হচ্ছে মোটামুটি 4 জন। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 জন। তবে আমি বলছি না যে 3 জন ভুল। যদি 3 আর 4 দুটোই থাকে, আমার দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 জন। এখন ধরো আমি তোমাকে আরো ভালোভাবে বুঝাই। ধরো তোমার কাছে মানুষ আসছে 4 জন, 4 জন তুমি বললা, তারপর আমি বললাম যে আসছে কয়জন মানুষ আসছে, তখন তুমি বললা যে 3 জনকে চিনলাম, একটা লোক আছে তাকে চিনি নাই। আচ্ছা বলো তো, 3 জনকে চিনলাম, একটা লোক আছে তাকে চিনি নাই, তাহলে টোটাল লোক কয়জন? 4 জন। এখানে কেস কিন্তু তাই, এই জায়গাতে ঘটনা কিন্তু তাই। দেখো যদি এমন হইতো, অনেকে বলতে পারো যে ভাইয়া এই যে এই জায়গাটাতে 3 জনের ভিতরে কি এই লাল পাগড়ি একটা লোকটা আসবে? আমার কাছে মনে হয় না। কেননা দেখো যদি 3 জন, যদি 3 জনের ভিতরে ইনি আসে,
তাহলে বলতেছে দুজনকে চিনি। আচ্ছা খেয়াল করে দেখো, বলছো যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসে বেশি চিনতে পারে, তাহলে তিনজনকে চিনতে পারে, একজনকে মাসে বেশি চিনে না, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 4 জন। এবার বলো প্রশ্নটা কি বুঝতে পারছো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলো তো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 4 জন, দ্যাটস ইট, শেষ। আমি কি বুঝাইতে পারছি? আজকে এমন এমন প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো উত্তর করতে গেলে চিন্তা করতে হবে, মানে হুট হাট আনসার করে দিবা, হুট হাট উত্তর করে দিবা না, বাবা এইটা হবে না। তুমি অন্য জায়গায় পড়ো, অন্য স্যারের কাছে পড়ো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে এই ক্লাসগুলো করতে হবে, এই ক্লাসগুলো করতে হবে, করলে তোমার মাথা খুলবে। ভার্সিটিতে কি ধাঁচের কোশ্চেন আসবে, কত প্যাচের কোশ্চেন আসতে পারো, ওই প্যাচটা তোমাকে আজকের ক্লাসে বোঝানো হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আমার কোর্সে ভাই, আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই, আমাদের পেজে মেসেজ দিও, হ্যাঁ? ওকে, এবার চলো আমরা দেখি এরপরে গেল। এরপরের প্রশ্ন সবাই উত্তর করো। তাহারই পরমাণু কবিতায় কবির কার কথা মনে পড়ে? এখানেও তোমরা সবাই ভুল করবা, তাহলে বলো তো বাবা, বলো যে তাহারই পরমাণু কবিতায় কবির কার কথা মনে পড়ে? বলো, কবির কার কথা মনে পড়ে? কবির কি স্বামীর কথা, ভাতার স্বামীর কথা মনে পড়ে, হাজবেন্ড? কবির নিজের কথা মনে পড়ে, মাঘের সন্ন্যাসীর কথা মনে পড়ে, নাকি কবির বসন্তের কথা মনে পড়ে? দেখো প্রশ্নগুলো দেখে মনে হবে যে, ঠিক আছে, দেখে মনে হবে যে সবগুলোই রাইট অ্যান্সার, বাট কোনটা রাইট অ্যান্সার এটা তোমাকে বুঝতে হবে। বলো, ওকে 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 ওকে, ঠিক আছে, বুঝছো? আমি কিন্তু আগেই বলছি, আগের প্রশ্নটা অনেক বইতে 3 জন উত্তর করা, কিন্তু এই প্রশ্নটা আমার কাছে মনে হয় অধিক যুক্তিযুক্ত 4 জন, ঠিক আছে? অনেক টিচার 3 জন পড়াই, সবার যে যেটা পড়াই আমি একেবারেই কারোটা ভুল বলতে পারবো না, এবং আমি ভুল বলিও নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইটার উত্তর 4 জন হবে, এবং তোমরা যারা আমার কথা বিশ্বাস করতে পারো তারা 4 জন দিতে পারো। এরকম অনেকগুলো দ্বিধান্বিত কোশ্চেন আসে, একেবারে 3 জন, মানে এটা ভুল ডিরেক্ট এটাও বলা যায় না, এটা সঠিক ডিরেক্ট এটাও বলা যায় না। ওকে, আচ্ছা, তাহলে হোপফুলি জিনিসটা বুঝতে পারছো। এবার আসো এই প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর তোমরা কি করবা? এই প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরেই উত্তর করবে কবি স্বামীর কথা মনে পড়ে। এখন যদি প্রশ্ন করি, কেন রে ভাই এত কিছু থাকতে কবি স্বামীর কথা মনে পড়ে কেন বললা? বলবো যে ভাই পুরো কবিতা তো তার স্বামীর নিয়ে লিখছে, তার স্বামীর কথা মনে পড়ে, এই জন্যই তো সে কবিতা লিখছে। কথা, ঘটনা সত্য, কিন্তু তোমার তো বাবা কবিতার লাইনের দিকে তাকাতে হবে, কবিতার লাইনের দিকে তাকাতে হবে। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, এই যে কবিতার লাইনের দিকে যদি তাকাও, তাহলেই পরমাণু কবিতায় কবির কার কথা মনে পড়ে? উত্তর কবির স্বামীর কথা না। আচ্ছা, কবি কি কোথাও বলছে পুরো কবিতার লাইনের মধ্যে যে আমার তাকে মনে পড়ে, আমার স্বামীকে মনে পড়ে, তাকে ভুলতে পারি না? রূপকার্থে তার স্বামীকে বুঝাইছে, কিন্তু অ্যাকচুয়ালি তার স্বামীর কথা কোথাও বলে নাই। তাহলে এইবার আসো আমরা একটু কবিতার লাইনে যাই, খেয়াল করো। হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষা ঋতুরাজ কেন, কবি দাও তুমি ব্যথা। কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরিতরে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে। খেয়াল করো, কহিল সে কাছে সরে আসি, কুহেলি খেয়াল করো, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। এই যে এখানে এই লাইনটা একটু ভালো করে ফোকাস করো প্লিজ, এই লাইনটা ভালো করে খেয়াল করো। তো বলছে কি বলছে? বলছে যে কুহেলি উত্তরিতরে মাঘের সন্ন্যাসী, ওকে, মাঘের সন্ন্যাসী। আচ্ছা, গিয়েছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। কোথায় গেছে? পুষ্প শূন্য দিগন্তের পথে। তাহলে পুষ্প শূন্য দিগন্তের পথে গেছে কে? মাঘের সন্ন্যাসী। রিক্ত হস্তে তাহারেই পর মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহলে কাকে মনে পড়ে? মাঘের সন্ন্যাসীকে মনে পড়ে। বুঝতে পারছো? আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে মাঘের সন্ন্যাসী। এখানে মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হচ্ছে শীত ঋতুকে। কি বোঝানো হচ্ছে? শীত ঋতুকে। ওকে, এবার বলো এই প্রশ্নের উত্তর কাদের কাদের হয়েছে, কার কার হয়েছে? এই প্রশ্নের রাইট অ্যান্সার সি, এটা তো কোনো ডাউট নাই। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি, মাঘের সন্ন্যাসীর কথা। ভেরি গুড। এবার দেখো, তাহারই পরমাণু কবিতায় কয়টা ঋতুর নাম উল্লেখ আছে? এই প্রশ্নের উত্তর অনেকে ভুল করে। তাহলে বলো কয়টা ঋতুর নাম উল্লেখ আছে? সচরাচর বলো, স্টুডেন্টরা বলবে কি যে অনেক 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 অনেকে অনেক কথা বলবে, কারণ এখানে অনেক ঋতুর নাম আছে, এই কবিতায় মাসের নাম আছে, তো অনেকে এই জন্য এটা নিয়ে কনফিউজড। এই প্রশ্নের উত্তর আসলে কি হবে? তাহার এই পরমাণু কবিতায় কয়টা ঋতুর নাম উল্লেখ আছে? এখানে তো কিন্তু তোমাকে ডিরেক্ট বলে দিছে, এই যে এখানে খেয়াল করে দেখো যে কয়টা ঋতুর নাম উল্লেখ আছে। কথা বুঝাইতে পারছি? তাহলে কয়টা ঋতুর নাম উল্লেখ আছে বলো তো? বুঝছো? ওকে ওকে স্যার, আপনাকে পাঞ্জাবিতে বেশ ভালো মানায়। এটা ঠিক। শার্ট পরে দেখছি, টি শার্ট পরে দেখছি, বুঝছো, প্যান্ট পরে দেখছি, অনেক কিছু পরে দেখছি,
কিন্তু শান্তি শুধু পাঞ্জাবিতে। ওকে, আচ্ছা এইবার খেয়াল করো। তো এইবার আসো আমরা একটু দেখি এই প্রশ্নের উত্তরটা আগে তোমাদেরকে একটু দেখাই। তোমরা আনসার করো, আনসার করার জন্য কিন্তু সময় দিচ্ছি, ওই ফালতু কমেন্ট করার জন্য না। আচ্ছা এবার আসো, এখানে কবিতার কিছু লাইন আছে যেগুলো নিয়ে তোমাদের কনফিউশন তৈরি হয়। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরা। এবার বলো ফাগুন কি ঋতু না মাস? কথা বুঝো আগে, বলো ফাগুন উত্তর করবা না ফাগুন হবে না? ফাগুন কি ঋতু? ফাগুন তো ঋতু না। এখন অনেকে ফাগুনটা ধরে, অনেকে উত্তর করে যে ফাগুন ঋতু। কেন রে বাবা, ফাগুন তো ঋতু না। বসন্ত বলিয়া তুমি লবে নাকি তব বন্ধনা। এই যে বসন্ত, ঠিক আছে বসন্ত ঋতু, এটাতে কোনো ডাউট নাই, একটা ঋতু পাইলাম। আচ্ছা এরপর আরেকটা লাইন আছে, কোহেলি উত্তরিত হলে মাঘের সন্ন্যাসী। এই যে মাঘের সন্ন্যাসী আছে, এটা মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে শীত। মাঘের সন্ন্যাসী দ্বারা বুঝায় শীত, কিন্তু শীত ঋতুর উল্লেখ সরাসরি তাহার এই পরমাণু কবিতায় নাই। তাহলে শীত ঋতুর, এই ঋতুর উল্লেখ নাই। মাঘের সন্ন্যাসী মানেই শীত, কিন্তু শীত ঋতুর উল্লেখ নাই। তার মানে একটা ঋতুর উল্লেখ আছে, সেটা হচ্ছে বসন্ত। রাইট অ্যান্সার হচ্ছে বসন্ত একটি ঋতু। এই যে ডি, একমাত্র বসন্ত ঋতুর উল্লেখ আছে। আমি কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? কথা বুঝতে পারছো? একটা ঋতুর উল্লেখ আছে। এই প্রশ্ন কিন্তু ভার্সিটিতে আসছে। এবার দেখো এই প্রশ্নটার উত্তর করো। এখানে বলছে যে স্ফুলিঙ্গ এবং অনির্বচনীয় বিশেষণ দুটি অপরিচিতা গল্পের কোন দুটো চরিত্র প্রসঙ্গে এসেছে? অর্থাৎ দুইটা শব্দের কথা বলছে। এখন তোমাকে বের করতে হবে এই দুইটা বিশেষণ কোন চরিত্রের ক্ষেত্রে বসছে। হরিশের ক্ষেত্রে বসছে, বিনুদার ক্ষেত্রে বসছে, হরিশের ক্ষেত্রে বসছে, আবার অনুপমের ক্ষেত্রে বসছে, কল্যাণীর ক্ষেত্রে বসছে, বিনুদার ক্ষেত্রে বসছে, কল্যাণীর ক্ষেত্রে বসছে। মানে দেখে মনে হচ্ছে সব এক একটা যমজ ভাই, দেখে মনে হচ্ছে এক একটা যমজ ভাই। এবার তুমি রাইট অ্যান্সার বলো, রাইট অ্যান্সার কোনটা হবে? স্ফুলিঙ্গ এবং অনির্বচনীয় বিশেষণ দুটি অপরিচিতা গল্পের কোন দুটি চরিত্রের প্রসঙ্গে বসেছে? উত্তর কি হরিশ বিনুদা, উত্তর কি বিনুদা ও হরিশ, উত্তর কি অনুপম ও কল্যাণী, উত্তর কি বিনুদা ও কল্যাণী। তাহলে বলো তো কি হবে, বলো কি হবে, উত্তর করো, উত্তর করো। ওকে, এবার শেষ। সময় কিন্তু খুব কম দিব, বেশি সময় দিব না। সময় যত নিবা তত আমি প্রশ্ন কম সলভ করতে পারবো। ক্লাসে প্রশ্নগুলো সলভ করে কিন্তু মজা পাবা। পারবা না পারবা, প্রশ্নের ধাঁচ বুঝতে পারবা, যে প্রশ্ন কত প্যাচের হইতে পারে, এই জিনিসটা তুমি বুঝতে পারবা। এবং এই ক্লাসটা এই জন্য নিচ্ছি, তোমরা হয়তো অনেকে আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 ভর্তি হয়েছে, অনেকে অন্য জায়গায় তো প্রস্তুতি নিচ্ছ। এই ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা যে প্যাচের প্রশ্ন কিরকম আসতে পারে এবং এই প্যাচগুলোতে যাতে না পড়ো। এই জন্য তুমি এখন এই ক্লাসটা করলে তোমার সেই প্যাচগুলোতে না পড়ো, ওইভাবে তুমি পড়তে পারবা। ওকে, এবার চলো আমরা একটুখানি দেখি। আসলে আমরা দুইটা প্রসঙ্গ সম্পর্কে এখানে আসছি। প্রথম 1 নম্বর প্রসঙ্গ, এতদিন যে সন্ধ্যায় আমি বিনোদার বাড়িতে গিয়ে তাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনোদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়া তার প্রত্যেকটি কথা স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারতেছো এইটা কার প্রসঙ্গে বলছে? এটা বলছে বিনোদার প্রসঙ্গে। স্ফুলিঙ্গ শব্দটা কার বিশেষণ? এটা বিনোদার ক্ষেত্রে বসছে। আচ্ছা এরপর দেখো 2 নম্বর প্রসঙ্গ আছে, চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটি বড় নয় কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়। তাহলে বলো, এইবার বলো কার কণ্ঠস্বরের কথা বলছে? এই যে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়ে বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। তাহলে বলো এই প্যারাটা কাকে বিশেষায়িত করছে? এটা কিন্তু কল্যাণীর কণ্ঠকে বিশেষায়িত করছে। কি কেমন? অন্তরতম মানে যেটা ভিতরে থাকে, অনির্বচনীয় মানে যেটা নির্বাচন করা যায় না। তাহলে এইটা বলছে বিনোদার প্রসঙ্গে, এটা বলছে কল্যাণীর প্রসঙ্গে। তাহলে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে বিনোদা এবং কল্যাণী, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা? যদি মাথার উপর দিয়ে যায় তাহলে কি করতে হবে? মাথা আরো উপরে উঠাইতে হবে, তাহলে মাথার ভিতর দিয়ে যাবে। বুঝাইতে পারছি বাবা? চলো এবার চলো আমরা একটু দেখি এর পরের প্রশ্ন দেখি। এরপর বলছে ছোটবেলা থেকে ন্যাড়ার কোন জিনিসের প্রতি প্রবল শখ ছিল? এই প্রশ্নের উত্তর যদি করতে পারো,
এই প্রশ্নের উত্তর করতে গেলে এই প্রশ্নটার মানে দুনিয়ার সব প্যাচ এই প্রশ্নের ভিতরে আছে। তাহলে বলো, ক্লিয়ার করো দ্রুত, এটা উত্তর করো। ওকে, তাহলে কি হবে এটার উত্তর? গুড, আসো খেয়াল করো। এই দেখো, নেড়ার কোন জিনিসের প্রতি শখ ছিল? একটা হচ্ছে খরিশ গোখরা সাপ পোষা, একটা হচ্ছে মন্ত্র সিদ্ধ হওয়া, আর একটা হচ্ছে মৃত্যুঞ্জয়কে ওস্তাদ বানানো, আর একটা হচ্ছে ক খ। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজটা করবে, উত্তর করবে ক খ। কেন রে ভাই? কারণ ক খ তো দেখছে প্যাচ আছে, যে ক খতে কি হবে, ক আছে খ আছে, এটা খেয়াল করে দেখো যে ক খ এখানে তো একটা ঝামেলা দিয়ে দিছে, তার মানে এটাই মনে হয় রাইট অ্যান্সার না। আচ্ছা, আগে আমরা একটু বুঝি। দেখো এখানে খেয়াল করে দেখো, ছোটবেলা হইতে দুটো জিনিসের উপর আমার প্রবল শখ ছিল। নেরা বলতেছে কোন দুটো জিনিস? এক নাম্বার জিনিস সে বলছে যে তার শখ হচ্ছে গোখরা সাপ দরিয়া পোষা, এটা হচ্ছে নাম্বার 1, গোখরা সাপ দরিয়া পোষা। এবার আসো খেয়াল করো আমাদের অপশনে কি বলছে। আমাদের অপশনে বলছে খরিশ গোখরা পোষা। আচ্ছা বলো তো, নেরার শখ কি খরিশ গোখরা পোষার কথা বলছে নাকি গোখরা সাপ ধরে পোষার কথা বলছে? বলো তো, তাহলে এইটা কি হবে? বলো, এটা কিন্তু হবে না। আবার 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 খেয়াল করো, বলছে ছোটবেলা থেকে দুইটা জিনিসের প্রতি শখ ছিল, তার মধ্যে আমার প্রথম যেটার প্রতি শখ ছিল সেটা হচ্ছে গোখরা সাপ ধরে পোষা, নট খরিশ গোখরা। বলছে গোখরা সাপ ধরে পোষা, খরিশ গোখরার কথা বলে নাই। ভেরি গুড। এইবার চলো আমরা একটুখানি যদি দেখি। এইবার দেখো এখানে, তাহলে এখানে বলছে খরিশ গোখরা, এটা হবে না। মন্ত্র সিদ্ধ হওয়া, হ্যাঁ ভেরি গুড, এটা আছে আমাদের অপশনে। আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া, এই যে দেখো মন্ত্র সিদ্ধ হওয়া, এটা আছে। আর ছিল কি? মন্ত্র সিদ্ধ হওয়া, এটা আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটা আমরা রাইট অ্যান্সার হিসাবে ধরে নিলাম যে এটা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, যে মন্ত্র সিদ্ধ হওয়া এটা হবে। এরপর বলছে মৃত্যুঞ্জয়কে ওস্তাদ বানানো। আচ্ছা, মৃত্যুঞ্জয়কে ওস্তাদ বানানো এটা কি তার শখ? এটা কি শখ ছিল? না, তার দুইটা শখ ছিল। একটা হচ্ছে গোখরা সাপ ধরে পোষা, আর একটা হচ্ছে মন্ত্র সিদ্ধ। এটা তো তার মানে অটোবাদ। এখন এইটা কি হওয়ার চান্স আছে? এটা কি হওয়ার চান্স আছে? কত বাদ? তাহলে ক খ তো হওয়ার প্রশ্নই আসে না, তাহলে এটাও বাদ। রাইট অ্যান্সার হচ্ছে খ। বুঝছো? তো বলছে ছোটবেলা থেকে নারার কোন জিনিসের প্রতি শখ ছিল? এই জিনিসের প্রতি শখ ছিল, এটা হয়তো, কিন্তু এখানে বলছে খরিশ গোখরা। সো আমাদের বেস্ট অ্যান্সার এই খ। কথা ক্লিয়ার? ভেরি গুড, সবাই বুঝতে পারছো। ওকে, তো তোমাদের এই অ্যাডমিশনে আমার যে বাংলাবাজ বইটা রয়েছে, তো গতকাল রাতে আমরা বইটা হাতে পেয়েছি, এই যে এই বইটা। সো এই বইটা তোমরা সবাই সংগ্রহ করে নিতে পারো, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট বা পেইড ব্যাচের না। এই একটা বইয়ের মাধ্যমে একদম পুরো বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় অর্থাৎ বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা বিরোচন, সবকিছু এই বইয়ের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। সো বইটার দাম হচ্ছে মাত্র 560 টাকা। তোমরা আমাদের তানভীর স্যার পেজ, ফেসবুকে যে তানভীর স্যার পেজ আছে, এই পেজ থেকে তোমরা আমাদের এই বইটা একটুখানি অর্ডার দিয়ে দিও। ওকে, সো ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি, অ্যাডমিশনে তোমার এই বাংলাবাজ বই যদি থাকে, এই যে দেখতেছো মোটা বই, কেন মোটা বই? হিউজ প্র্যাকটিস, হিউজ কোশ্চেন। অ্যাডমিশনে মেইন থিম হচ্ছে যে যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করে। সো এই প্রশ্ন প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, আর প্রশ্ন প্র্যাকটিস করার জন্য বাংলাবাজ বই অপ্রতিদ্বন্দ্বী। এবং শুধু তাই না, প্রত্যেকটা গদ্য পদ্য এখানে লাইন বাই লাইন দেওয়া আছে। ব্যাকরণের প্রত্যেকটা জিনিস ইন ডিটেলস এখানে আলোচনা করা আছে, একদম ডিটেলস আলোচনা করা আছে। ব্যাকরণের কঠিন কঠিন জিনিসগুলো তুমি পড়ে পড়ে এই বইটা বুঝতে পারবা। আমি যেভাবে সহজে পড়াই, যে কৌশলে, যে টেকনিক, সবগুলো বাংলাবাজ বইতে আছে। সো এইটা শুধু একটা বই না, অ্যাডমিশনে এটা তোমার গৃহ শিক্ষক। যে কোনো জায়গায় আটকাবার সমস্যা বাংলাবাজ বইয়ের কাছে তুমি সেটা সমাধান পাবা। সেই বইটা তোমরা সংগ্রহ করে নিও, আমাদের ফেসবুকে তানভীর স্যার পেজ থেকে বইটা অর্ডার দিয়ে নিও একদম। আর কোনো বই কেনা লাগবে না, ইভেন বিরোচন সহ এই বইটাতে আছে, সবকিছু বইটাতে আমাদের বইতে আছে। জাস্ট একটা বই অ্যাডমিশনে হাতে রাখো, আর কিচ্ছু পড়া লাগবে না, শুধু বাংলাবাজ বইটা তোমার হাতে রাখলেই হবে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এবং রিটেনে কি টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো আমাদের এখানে ইনক্লুড আছে। ওকে, তো চলো ভাইয়া আমরা এরপরে যাই, আমাদের এরপরের প্রশ্নে যাই। তো আমাদের এরপরের প্রশ্নে কি বলছে? বলছে বিলাসী গল্পে বর্ণিত ডোমের মেয়ে বিয়ে করা ছেলেটি সম্পর্কে কোনটি সঠিক না? এই প্রশ্নের যে উত্তর করতে পারবে সে বস। এই প্রশ্নের যে উত্তর করতে পারবে সে বস, যে উত্তর করতে পারবে সে বস। ওকে, আমি সিলিন্ডার, বুঝছো? তার কাছে হাত, মানে তার কাছে আমি নত হব। এই প্রশ্নের উত্তর করো, বলো। ওকে, তাহলে বলো এবার খেয়াল করো, বিলাসী গল্পে বর্ণিত ডোমের মেয়ে বিয়ে করা ছেলেটি সম্পর্কে কোনটি সঠিক নয়?
একটু খেয়াল করো, বলছে বিলাসী গল্পে বর্ণিত ডোমের মেয়ে বিয়ে করা ছেলেটি সম্পর্কে কোনটি সঠিক নয়। ডোমের মেয়ে বিয়ে করা, একটু খেয়াল করো, বিলাসী গল্পে বর্ণিত ডোমের মেয়ে বিয়ে করা, যে মেয়ে ডোমের মেয়ে বিয়ে করা একটা ছেলে, অর্থাৎ নেরা অনেকগুলো প্রসঙ্গ টানছে, তার ভিতরে ডোমের মেয়ে বিয়ে করছে আমার একটা ছেলের প্রসঙ্গে তুলছে, তো তার সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দেওয়া ছিল। এখন আমাকে বলছে এই ইনফরমেশন গুলোর ভিতরে এখানে কিন্তু বলেই দিছে যে কোনটি সঠিক নয়, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যে নয় এটা খেয়াল করে না। এটা কিন্তু অ্যাডমিশন টাইমের সবচেয়ে মানে কমন মিস্টেক হচ্ছে এটা, যে নয় এটা খেয়াল করে না, মানে কোনটি সঠিক নয়, এই যে নয়টা আছে এটা সে খেয়াল করে না। এই প্রশ্নের উত্তর এটা যদি ভালোভাবে যদি মাথায় যদি ক্যাচ করতে পারো, পুরো মাথা খুলে দেবো, এবং ফার্স্ট পেপার গদ্যগুলো কিভাবে পড়তে হয় সেটা তুমি বুঝতে পারবা। উত্তর করো। ওকে, তাহলে খেয়াল করো, বিলাসী গল্পে বর্ণিত ডোমের মেয়ে বিয়ে করা ছেলেটি সম্পর্কে কোনটি সঠিক নয়। ওকে, তো বলছে যে সে এন্ট্রান্স পাস, সে ব্রাহ্মণের ছেলে, সে দুছনি কুলো কিনে বিক্রি করে, সে শুয়োর চড়ায়। এখন এখানে এই চারটা ইনফরমেশন দেখে মনে হচ্ছে চারটাই রাইট, বাট একটা আছে যেটা রাইট না, সূক্ষ্ম একটা ভুলের কারণে এটা রাইট না, এটা সঠিক না। এখন আমাকে বলতে হবে যে সেটা কোনটা। ওকে, অনেকে উত্তর করতেছো, কয়েকজন উত্তর করে যারা আমার আগে কোন একটা ক্লাসে এটা আমি সলভ করাই দিছি, বা আমার ইউটিউবের ক্লাস দেখছো, এরকমও হইতে পারে। চলো আমরা একটু দেখি, তো চলো আমরা একটু খেয়াল করো। এখানে বলছে ব্রাহ্মণের ছেলে মেথরানি বিবাহ করিয়া মেথর হইয়া গেছে। এখানে যেগুলো হলুদ কালার করে আছে আমরা এটা পড়ি। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাস করার পর, তার মানে সে এন্ট্রান্স পাস, খেয়াল করো, আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে কি এন্ট্রান্স পাস করার পর, তার মানে কি সে এন্ট্রান্স পাস, তার মানে কি সে এন্ট্রান্স পাস। ওকে, আচ্ছা, এন্ট্রান্স পাস করার পর ডোমের মেয়ে বিবাহ করিতে ডোম হইয়া যাইতে দেখেছে। এখন সে, খেয়াল করো, এখন সে দুছুনি গুলো বুনিয়া বিক্রি করে। ওকে, এরপর বলছে এখন সে যে কাজটা করে, সে কি করে, সে শুয়োর চড়ায়, সে কি করে, সে শুয়োর চড়ায়। এবার আসো আবার অপশনের দিকে খেয়াল করি, তো বলছে যে এন্ট্রান্স পাস, এটা ভেরি গুড, এটা সঠিক, শুয়োর চড়ায় এটা সঠিক, এবং সে ব্রাহ্মণের ছেলে এটা সঠিক। এই যে ব্রাহ্মণের ছেলে এটা সঠিক, এটা তো এখানে পাচ্ছই। এই যে খেয়াল করে দেখো, সে আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে, এই যে দেখো, এই যে ব্রাহ্মণের ছেলেকে, তার মানে এটাও সঠিক। এখন খেয়াল করে দেখো, এই তিনটা অপশন আমার যদি সঠিক হয়, এটা সঠিক, এটা সঠিক, তাহলে এটা ভুল। এখন দেখে মনে হবে যে ভাই এটা কেমনে ভুল, অপশনটা ভালো করে পড়ো। বলছে সে কি করে, দুছনি কুলো কিনে বিক্রি করে। এই যে এখানে ঝামেলা আছে, বলছে কিনে, সে কি করে দুছনি কুলো কিনে কিনে বিক্রি করে। মনে করো আমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনছি, 20 টাকায় তোমার কাছে বিক্রি করতেছি, কিন্তু আমার পাঠ্য বইতে কি আছে, আমার পাঠ্য বইতে আছে দুছনি কুলো বুনিয়া বিক্রি করে। এই যে দেখো, সে কি করে, সে বুনিয়া বিক্রি করে, সে কিন্তু কিনে বিক্রি করে না, বুনে বিক্রি করে, মানে বানাই বিক্রি করে। আর আমার অপশনে কি বলছে খেয়াল করে দেখো, অপশনে বলছে দুছনি কুলো কিনে বিক্রি করে, সুতরাং এইটা রং আনসার। বাকি তিনটাই সঠিক, এটা ভুল। এখানে বলছে কিনে বিক্রি করে, আসলে ব্রাহ্মণের ছেলে যে ডোমের মেয়ে বিয়ে করছে সে বুনে বিক্রি করে, মানে বানাই তারপর বিক্রি করে। আমি কি বুঝাইতে পারছি এই প্রশ্নটা? কি তোমরা কি বুঝতে পারছো ভাইয়া, বলো তো, বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? এইচএসসি তে অনেক ফাঁকিবাজি করছো, অনেক কিছু করছো, অনেক বন্ধু বান্ধবী নিয়ে অনেক আড্ডা দিছো, অনেক সময় নষ্ট করছো, অনেক চিল করছো। বাবা বিশ্বাস করো, এই যে অ্যাডমিশন সময়টা, চোখ বন্ধ করবা, চোখ খুলতে খুলতে অ্যাডমিশন সময়টা পার হয়ে যাবে। এখন থেকে স্বপ্ন দেখো যে এমন একটা দিন আসবে যে আমার পরীক্ষা হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি পরীক্ষা, আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পরীক্ষা দিতে চলে যাব। তার ঠিক কিছুদিন পরে আমার পরীক্ষার রেজাল্ট দিবে। এই যখন রেজাল্ট দিবে তখন আমার বুক ধুরপুদ্ধ ধপধপ ধপধপ করতেছে, এটা নিয়ে আমি কম্পিউটারের সামনে, ফোনের সামনে বসবো, বসে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার সার্চ দিব। সেই মুহূর্তটা চিন্তা করো, তোমার সামনে দুইটা অপশন। এক নাম্বার তোমার এখানে দেখাবে তোমার মেরিট পজিশন এততম, 2 নাম্বার তোমার এখানে দেখাবে তুমি ফেল, লাল কলম লাল কালার দিয়ে লেখা থাকবে তুমি ফেল। তুমি চিন্তা করো এখন থেকে তুমি কোন জিনিসটা দেখলে সেদিন তোমার জীবনে সবচেয়ে বড় অর্জন হবে। তুমি চিন্তা করো, তুমি কি লাল কালারের ফেল দেখতে চাও, নাকি তুমি সবুজ কালারের সেই মেরিট পজিশন, তুমি পাস, তোমার মেরিট পজিশন এততম, তুমি সেটা দেখতে চাও? স্বপ্ন দেখো, সময় খুব কম, সময় নষ্ট করিও না, হাত জোর করি অ্যাডমিশন দিও না। আমি তোমাদের হাত জোর করে বলছি অ্যাডমিশন দিও না তোমরা।
যদি ফাঁকিবাজিও করতে হয়, যদি ফোনও চালাইতে হয়, ফেসবুকও চালাইতে হয়, ইউটিউবও দেখতে হয়, ইনস্টা চালাইতে হয়, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আবার রাতভর যদি প্রেমও করতে হয়, রেস্টুরেন্টে যদি আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিয়ে যদি আবার আড্ডা দিতে হয়, তাহলে বাবা বাদ দাও, অ্যাডমিশন করার দরকার নাই। আর যদি সবকিছুকে বাদ দিয়ে যদি করতে পারো, ফেসবুক লাইভ অনেক চালাইতে পারবা, ইউটিউবে অনেক চালাইতে পারবা, অনেক মুভি দেখতে পারবা, বন্ধুদের সাথে অনেক আড্ডাবাজি করতে পারবা, জীবনে চাইলে অনেক প্রেম করতে পারবা, একটা না একাধিক প্রেমও জীবনে চাইলে করতে পারবা। কিন্তু অ্যাডমিশন সময়, এই যে সময়টা 3 থেকে 4 মাস, এই সময়টা ভাইয়া যখন চলে যাবে না, আজীবনে এই সময়টা আর ফিরে পাবা না, কখনোই ফিরে পাবা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার যদি ফেল করো, জীবনের তরে সেই দরজা বন্ধ, এবং জীবন থেকে একটা বছর চলে যাবে অন্যান্য ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমের জন্য অ্যাপ্লাই করবা, তখন পড়বা, তখন আরো 1 বছর চলে যাবে। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোনটা করবা, সিদ্ধান্ত না তুমি কোনটা করবা। আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি যেটা বাস্তবতা সেটা তোমার সাথে তুলে ধরতেছি, যেটা বাস্তবতা সেটা তুলে ধরতেছি, কঠিন বাস্তবতা। ওকে ওকে, এরপর আসো আমরা এর পরের প্রশ্ন সলভ করি। বলছে মাসি পিসির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? তারা ডালের বড়ি বেচে, তারা ধান বানে, তারা শাক পাতা ফলমূল ডাটা কুড়ায়, তারা থান কাপড় সেলাই করে, বলো কোনটা সঠিক নয়? মাসি পিসি গল্পে মাসি পিসি সম্পর্কে কোনটা সঠিক নয়? মাসি পিসি গল্পে মাসি পিসি সম্পর্কে কোনটি সঠিক নয় বলো? মাসি পিসি গল্পে মাসি পিসি সম্পর্কে কোনটি সঠিক নয় বলো? কোনটি সঠিক নয়? ডালের বড়ি বেচে, ধান বানে, শাক পাতা ফলমূল কুড়ায়, তারপর হচ্ছে থান কাপড় সেলাই করে, বলো কোনটা সঠিক নয়? তাহলে কোনটা সঠিক নয় হবে বলো? কোনটি সঠিক নয়? ঠিক আছে, ওকে। আয়াত আয়াত বলছে স্যার আম্মু পাশে। আম্মু পাশে থাকলে তো ভালো, আন্টি কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন, এখন থেকে মেয়ের দিকে একটু খেয়াল রাখবেন। মেয়ে আসলে কি করে ভালো করে খেয়াল রাখবেন। মেয়ে কি পড়াশোনা করে নাকি অন্য পড়াশোনা করে খেয়াল রাখবেন। মেয়ে কি আসলেই কোচিং এ যায় নাকি অন্য কোচিং এ যায় খেয়াল রাখবেন। মেয়ে কি আসলেই ক্লাস করে নাকি এক্সট্রা ক্লাস করে খেয়াল রাখেন আন্টি। যোগ জামানা ভালো না, বুঝছেন? পরে আন্টি মেয়ে ঢাকা ইউনিভার্সিটির আর হবে না, ঢাকা ইউনিভার্সিটির গেটে না গিয়ে শ্বশুরবাড়ির গেটে চলে যাবে, খেয়াল রাখেন। ওকে, এইবার খেয়াল করে দেখো মাসি পিসি গল্পের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তাহলে এবার আসো আমরা একটু দেখি। সেখানে বলছে মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি, এখানে অনেক কথা আছে, আমরা এগুলো না যাই। এখানে খেয়াল করে তারা কি করে, তাদের অনেকগুলো কাজ, যে ভরণ পোষণ এবং রোজগারের জন্য তারা অনেক কাজ করে। তার মধ্যে তারা যেটা করে, তারা হচ্ছে প্রথমত হচ্ছে তারা ধান বানে, সঠিক, তারা ধান বানে, এটা সঠিক। তারা কাঁথা সেলাই করে, এই যে খেয়াল করে দেখো তারা কি করে, তারা কাঁথা সেলাই করে, গুড। এখন খেয়াল করে দেখো, আমি এবার অপশনের দিকে চলে যাই সরাসরি। এবার দেখো এখানে বলছে তারা থান কাপড় সেলাই করে। আচ্ছা বলো, তারা কি থান কাপড় সেলাই করে নাকি তারা কাঁথা সেলাই করে? বলো তো, তারা কি থান কাপড় সেলাই করে নাকি তারা কাঁথা সেলাই করে? বলো, থান কাপড় সেলাই করে নাকি কাঁথা সেলাই করে? বলো। তার মানে এইটা ভুল, এইটা ভুল, বাকি দেখো সবই ঠিক আছে। এই যে এটাও ঠিক আছে, যে শাকসবজি ফলমূল ডাটা কুড়াই, হ্যাঁ এটাও আমাদের কিন্তু অপশনে আছে, এই যে এটাও আছে। সো এইটা সঠিক, এটা সঠিক, ভুল হচ্ছে আমার অপশন ডি, অপশন ডি, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো আমরা একটুখানি দেখি এরপরে। এরপর বলছে বিদ্রোহী কবিতায় নজরুল নিজেকে কি হিসাবে পরিচয় দেননি? এই যে দিয়েছেন এটা বলেন নাই, দিয়েছেন এটা কিন্তু বলেন নাই, বলছে কি বলো, বলছে নজরুল নিজেকে কি হিসাবে পরিচয় দেননি। এখন বলো নজরুল নিজেকে কি হিসাবে পরিচয় দেননি? বেদুইন বলে পরিচয় দেননি, মহাশঙ্খ, অত্যাচারীর খড়গ, শ্যামলী, এটা তো বুঝতেই পারতেছো এটা কি হবে। ওকে, ওকে ওকে, আচ্ছা তাহলে এবার কি হবে বলো? ভেরি গুড, এটা কি হবে? নজরুল নিজেকে কি হিসেবে পরিচয় দেননি। এবার এটা তো পারার কথা, এটা কিন্তু মোটামুটি সহজ প্রশ্নই ছিল। তো দেখো বলছে আমি বিদ্রোহী, তাহলে নজরুল নিজেকে পরিচয় দিয়েছেন যে নজরুল হচ্ছে কি বিদ্রোহী, ঠিক আছে। এর বলছে আমি চেঙ্গিস, আমি চক্র ও মহাশঙ্খ, তাহলে নজরুল নিজেকে শঙ্খ বলেও পরিচয় দিয়েছেন। নজরুল হচ্ছে বিদ্রোহী, নজরুল হচ্ছে শঙ্খ। এরপর বলছে আমি প্রণব নাথ প্রচন্ড, আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিয়া ছায়াছবি। এই যে দেখো নজরুল নিজেকে আমি শ্যামলিয়া ছায়াছবি এইটারও পরিচয় দিয়েছেন। এখন বলো নজরুল কি নিজেকে পরিচয় দিয়েছেন অত্যাচারী খড়গ? দেখো বলছে খড়গ কৃপান মানে হচ্ছে অস্ত্র। আমি এরপর বলছে যে অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, অর্থাৎ আমি সেই দিন শান্ত হবো যেদিন অত্যাচারীর অস্ত্র যুদ্ধের মাঠে আর দেখা যাবে না।
সেই দিন আমি কি হব? ঠান্ডা হব। তাহলে 1 নাম্বার বেদুইন বলছে, শঙ্খ বলছে, শ্যামলিয়া ছায়াছবি বলছে, তাহলে বলেননি কোনটা? বলেননি হচ্ছে অত্যাচারীর খড়গ কৃপান। তো যেহেতু এটা বলেন নাই, তাহলে সি এটা হচ্ছে রাইট অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? ওকে, এরপর চলো আমরা এরপরে যাই। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 কোর্স, এন্ড এই কোর্সে তোমাদের ইংরেজির জন্য তোমাদের মানিক ভাইয়া থাকবে, এন্ড বাংলার জন্য আমি তোমাদের তানভীর ভাইয়া থাকবো, এবং আমাদের জিকের জন্য আমাদের ফারিয়া আপু থাকবে। সো এই প্যানেল সম্পর্কে তোমাদের আসলে কোনো কিছু বলার নাই, তোমাদেরকে বলা লাগবে না। তোমাদের যাদের স্বপ্ন, যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের জন্য, এবং অনলাইনে যদি প্রস্তুতি নিতে চাও, তাহলে এই কোর্সটা সব দিক মিলিয়ে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। এবং দেখো আমাদের কোর্স ফিও কিন্তু কম, অন্যান্য কোর্সের থেকে তুলনামূলক কম, এবং 2800 টাকা কোর্স ফি 6 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আমাদের যে কোর্সের ফি এটা কিন্তু বেড়ে যাবে। আমাদের মাঝখানে কোর্সের আরেকটু কম ছিল, এখন 2800 টাকা। এই যে 6 তারিখের পর তারপর আবার কোর্সের ফিটা বেড়ে যাবে। তো তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করো নাই, তারা দ্রুত আমাদের কোর্সে এনরোল করে নাও। এবং আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ এই কোর্স নিয়ে তোমাদের আর কোনো ধরনের ঢাকা ইউনিভার্সিটি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। আমাদের ফারিয়াপুর জিকে ক্লাস, তোমরা একাডেমিকে তো তোমাদের সাধারণ জ্ঞান দরকার নাই, যারা করছো 1 লাইন খালি বলে যাবা। কখনো যদি ফারিয়াপুর যদি জিকে ক্লাস যদি করে থাকো, একটা লাইন খালি বলে যাবা, ফারিয়াপুর ক্লাস ডিটেলস ডিটেলস ডিটেলস, কোনো কথা নাই। জিকের জন্য যা দরকার সবকিছু ফারিয়াপু পড়ান। এবং আপুর জিকে নিয়ে যেই নলেজ, এবং আপু কিন্তু একটা মানে দীর্ঘ সময় ধরে অফলাইনে জিকে পড়াইছে। সো আমার মনে হয় যে জিকের জন্য তুমি যদি আপুর গোছানো যেই ক্লাসগুলো, অত্যন্ত গোছানো এবং খুবই ডেডিকেটেড, এবং তুমি কোর্সে ভর্তি হওয়ার পর বুঝতে পারবা যে ফারিয়া আপু প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে কানেক্টেড থাকবে। তোমাদের যেই কোনো প্রবলেম আপু সলভ করে দিবে। মানিক ভাইকে তো দেখতেই পারতেছো, বলার কিছু নাই, মানিক ভাইয়ের ক্লাস তোমরা সবাই কম বেশি সবাই করছো। সো অ্যাডমিশনে ইংরেজিতে যদি মানে টপ নচ ক্লাস চাও, টপ নচ, তাহলে মানিক ভাইয়ের কোনো বিকল্প নাই। এবং এই মানিক ভাইয়ের উপর আস্থা তোমরা রাখতে পারো ইনশাল্লাহ। ইংরেজি কিন্তু খুবই ক্রিটিক্যাল অ্যাডমিশনে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে ইংরেজি। মানিক ভাই দায়িত্ব নিয়ে পড়াবে, এবং মানিক ভাইয়ের যেই দীর্ঘ সময় ধরে পড়ানোর যে অভিজ্ঞতা, ইনশাল্লাহ এই অভিজ্ঞতা দিয়ে এবছর ঢেলে সাজিয়েছে আমাদের এই কোর্সটাকে। এবং ভাই নিজ হাতে পুরো কোর্সের একদম পুরো পিছার থেকে শুরু করে সবকিছু সাজাইছে। ইনশাল্লাহ কোনো কিছু এবার আমরা ইনশাল্লাহ কমতি রাখবো না। সো মানিক ভাই তাহলে তোমাদের পুরো ইংরেজির দায়িত্বে থাকবে, এবং ক্লাসগুলো তোমরা করলেই বুঝতে পারবা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানিক ভাই শুধু যে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো পড়াবে সেটা না, মানিক ভাই তোমাদেরকে বাংলা তোমাদের যে ইংরেজি যে প্রথম পত্র, এগুলোও ধরে ধরে প্যাসেজ গুলো কি কি আছে সিন আনসিন এগুলোও পড়াবে। এবং ওইভাবে আমরা আমাদের এবার কোর্স মডিউলটা রেডি করছি। ওকে, আর আমি এক অধম তো আসি, হ্যাঁ তোমরা মোটামুটি পড়াই আর কি, বুঝছো, যতটুকু পারি চেষ্টা করি পড়াই। তো এইবার আসো, এরপর দেখো আমরা এরপরের প্রশ্ন যাই। রেইনকোট গল্পে নুরুল হুদার ঘরের দরজার যে বর্ণনা পাওয়া যায়, ও মাই গড, এই কোশ্চেন আনসার করতে পারলে মানে 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 কোনো কথা নাই, এই কোশ্চেন আনসার করতে পারলে মানে তুমি একাডেমিকে মানে বস লেভেল পারফরমেন্স তোমার বাংলায়, যে এই প্রশ্নটা যদি আনসার করতে পারো, দেখো কোনো কথা নাই আর। ওকে ওকে, দাও সলভ করো, এটা সলভ করো, দ্রুত সলভ করো। ওকে ভাই, আপনার ক্লাস করে এইচএসসি বাংলা সেকেন্ড পেপারে ভালো করছি, থ্যাংক ইউ দিয়ে কি হবে? এরকম থ্যাংক ইউ ডেলি ভাই, মানে গিফট টিপ করো, এটা পাঞ্জাবি গিফট টিপ করো, তাইলে না বুঝবো যে ভালোবাসা। খালি থ্যাংক ইউ দেয়, এটা করছে, এ প্লাস পাইছে, এই করছে, এই কখনো তো টাকা একটা টাকাও তো খরচ করে না হাতে, মানে দুই হাত ইয়ে করলো টাকা আর পড়ে না, বুঝছো তোমাদের। ওকে, তো রেইনকোট গল্পে নুরুল হুদার ঘরের দরজার যে বর্ণনা পাওয়া যায়, দুটো কাঠের ছিটকানি, দুটো খিল, একটি ডাসা, একটি কাঠের ডাসা, বুঝতে পারতেছে। এখন আগে দেখো, এটা কমন সেন্স দিয়ে আনসার করো। দুটো কাঠের ছিটকানি, আচ্ছা ছিটকানি কখনো কাঠের হয়? বলো, ছিটকানি কিসের হয়? লোহার হয়। সাধারণত ছিটকানি কিসের হয়? লোহার হয়, রাইট? এখন বলো তো, ছিটকানি যদি লোহার হয় তাহলে কাঠের ছিটকানি এটা হওয়ার তো সুযোগই নাই। এরপর বলছো দুটো খিল, একটি ডাসা, একটি কাঠের ডাসা। চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। আমাদের গল্পে কি বলছে? তো গল্পে বলছে দুটো ছিটকানি। আচ্ছা, দুটো ছিটকানি এটা সঠিক। এখন অনেকে বলবে ভাই আপনি যে ওইটার আগে বাদ দিয়ে দিয়েছেন, বাবারে বাদ দিয়েছে, এখানে বলছে কাঠের
এখানে বলছে কাঠের ছিটকানি, আমি এই জন্য এটা বাদ দিচ্ছি, এখানে কাঠের না থাকলে তো এটা ঠিক ছিল। ভেরি গুড। এরপর খেয়াল করে দেখো একটা খিল, এটা খিল হবে, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা হবে খিল। তাহলে বুঝতে পারতেছো একটা খিল এবং কাঠের ডাসা, তার মানে কাঠের ডাসা কয়টা? একটা। কাঠের ডাসা কয়টা? একটা। ওকে, ভেরি গুড। এবার খেয়াল করে দেখো, এখানে বলছে কি দুটো খিল, ঠিক আছে? আচ্ছা, এর বলছে একটি ডাসা। এখন বলো তো বাবা, দুটো খিল নাকি একটা খিল? এখানে বলছে একটা খিল, কিন্তু আমার অপশনে বলছে দুইটা খিল, তাহলে এটা বাদ। এর বলছে একটা ডাসা, বলছে কি একটি ডাসা। আচ্ছা, এর বলছে একটি কাঠের ডাসা। এখন তুমি অপশনের দিকে খেয়াল করো, এবার পাঠ্য বইতে চলে যাও, বলছে কাঠের ডাসা, তার মানে বুঝতে পারতেছো একটা কাঠের ডাসা। কাঠের ডাসা মানে কি? একটা কাঠের ডাসা। দুইশো হলে তো বলেই দিত, একটা খিল কাঠের ডাসা, তার মানে কাঠের ডাসা একটা। এখন খেয়াল করে দেখো, এখানে বলছে একটা ডাসা, এখানে বলছে কাঠের ডাসা, তাহলে একটা কাঠের ডাসা, এটাই রাইট অ্যান্সার। একটা ডাসা, এটা সঠিক, কিন্তু এটা থেকেও এটা সঠিক হচ্ছে কি? কাঠের ডাসা। বুঝছো? ধরো আমি বললাম যে তানভীর, আমাদের আজকে তোমাদের বাংলা পড়াবে তানভীর, না ধরো আজকে তোমাদের ক্লাস নেবে তানভীর, তো ঠিক আছে তানভীর, ভেরি গুড। কিন্তু যখন আমি বলবো যে তোমাদের বাংলা স্যার তানভীর, তখন আমার আরো নির্দিষ্ট করে দিল না, তাহলে একটা হচ্ছে ঢাসা আর একটা হচ্ছে কাঠের ডাসা, তাহলে কাঠের ডাসা ডেফিনেটলি এটা রাইট অ্যান্সার। মানে ব্যাপারটা হচ্ছে এই কোশ্চেনটা তোমার পরীক্ষাতে হুবহু আসবে এরকম না, তুমি যাতে কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারো, তুমি যাতে ডিটেলস পড়তে পারো, তোমার যাতে ডিটেলস পড়া হয়, এই জন্য হচ্ছে এই জিনিসগুলো তোমাদের জন্য আয়োজন। বুঝতে পারছো? ওকে, সো আমাদের ঢাবি খ কোর্সে তোমরা এনরোল করতে পারো, এবং আমাদের ঢাবি খ কোর্সে এখন পর্যন্ত মানবিকের জন্য সবচেয়ে ইনশাআল্লাহ বেস্ট, এন্ড সেটা তুমি এনরোলমেন্টের সংখ্যা দেখলে বুঝতে পারবে। আমাদের কোর্সে অলরেডি প্রায় আজকের দিন পর্যন্ত প্রায় 4200 প্লাস স্টুডেন্ট, মানে 4000-এর উপর স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে এনরোল করেছে। ওকে, সো তুমিও যুক্ত হতে পারো। রেইনকোট গল্পে বর্ণিত দেওয়ালের পর, রেইনকোট গল্পে বর্ণিত দেওয়ালের পর কি আছে? দেওয়ালের পর আছে টেনিস লন, দেওয়ালের পর আছে বাগান, দেওয়ালের পর আছে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, দেওয়ালের পর আছে প্রিন্সিপালের কোয়ার্টার, দেওয়ালের পর এক্সাক্ট, এগুলো সবই ধরো দেওয়ালের পরে, বাট এক্সাক্ট ধরো এটা হচ্ছে দেওয়াল, এই দেওয়ালের ঠিক ইমিডিয়েট পরে কোনটা আছে এটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন মনে করো দেওয়ালের পরে এখানে টেনিস লন থাকতে পারে, বাগান থাকতে পারে, এখানে ফুটবল ক্রিকেট খেলার মাঠ, বাট এই দেওয়ালের এক্সাক্ট পরে কোনটা ওটা তোমাকে বের করতে হবে, তাহলে এটা বের করো। বলো, সলভ করো দ্রুত। রেইনকোট গল্পে বর্ণিত দেওয়ালের পর কি? দেওয়ালের পর কি বলো তো? চলো আমরা সরাসরি মেইন বইতে চলে যাই, সবগুলো কিন্তু মেইন বই থেকে আসতেছে, মানে গল্প থেকে সবগুলো প্রশ্ন ধরছি। ভয়াবহ কাণ্ড ইলেকট্রিসিটি তো কলেজের সামনে দেওয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, এই যে খেয়াল করে দেখো, দেওয়ালের পর বাগান, তাহলে আমাদের সঠিক উত্তর পেয়ে গেলাম। সঠিক উত্তর কি হবে বলো? বাগান। ও দেখছো, রাস্তা ধরতে পারতো। এরপর বলছে কোন ক্রমটি সঠিক? মাই গড, হোয়াট এ কোশ্চেন! কোন ক্রমটি সঠিক বুঝতে পারতেছো? ওই যে রেইনকোট গল্পে মাসি পিসি যে ডাক দেয় কানাইদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, যে গ্রামবাসীদেরকে ধরে ডাক দেয়, এই যে ডাকটা দেয়, এখানে সবগুলো ডাকে অনেকগুলো নাম ধরে ডাক দেয়। এখন এক্সাক্ট কোনটার পর কোন ক্রমটা, কোন নামের পর কোন নামটা ধরে ডাক দিছে, এই প্রশ্ন সলভ করো, সলভ করো, সলভ করো, দ্রুত সলভ করো। তাহলে বলো তো কোন ক্রমটি সঠিক? তো বলছে ও বাবা ঠাকুর, ও ঘোষমশাই, ও জনার্দন, ও গো কানুরমা, বিপিন বংশী। এরপর আবার বলছে ও বাবা ঠাকুর, ও জনার্দন, ও ঘোষমশাই, ও গো কানুরমা, বিপিন বংশী। তারপর হচ্ছে ও বাবা ঠাকুর, ও গো কানুরমা, ঘোষমশাই, জনার্দন, বিপিন বংশী। তারপর বলছে ও বাবা ঠাকুর, ও কানুরমা, ও জনার্দন, ঘোষমশাই, তারপর হচ্ছে বংশী, বিপিন। তাহলে বলো এটা কি হবে? বলো, বুঝছো? মেইন বই পড়ার কোনো বিকল্প নেই। এবার দেখো আমরা একটু দেখি, তো এখানে বলছে পিসি বলে মোরা নয় মরবো, তারপর বিনা পরামর্শে মাসি পিসি গলা ছেড়ে দেয়। প্রথমেই শুরু করে মাসি, তারপর যোগ দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলকে নাম ধরে গলা ফাটিয়ে হাঁক দেয়। হাঁক মানে ডাক। তো প্রথম যে ডাকটা দেয় এক নাম্বার কাকে ডাকে? ও বাবা ঠাকুর। দুই নাম্বারটাকে ও ঘোষমশাই। তাহলে এক আর দুই দেখো, বাবা ঠাকুর ঘোষমশাই। এবার এখান থেকে মোটামুটি বের করতে পারবো ও বাবা ঠাকুর ও ঘোষমশাই, এটা। এখানে বলছে ও বাবা ঠাকুর ও জনার্দন, তার মানে এটা বাদ।
মানে জাস্ট প্রথম দুইটা মিলাও, ও বাবা ঠাকুর ও কানুর মা, এটা বাদ, ও বাবা ঠাকুর তারপর বলছে ও কানুর মা, এটা বাদ, তাহলে কজ এটাই রাইট অ্যান্সার। এবার তুমি মিলাই দেখো, ও বাবা ঠাকুর ও ঘোষ মশাই, 3 নাম্বার হচ্ছে জনার্দন, এখানে খেয়াল করে এই যে 3 নাম্বার কি জনার্দন, 4 নাম্বার কি কানুর মা, 5 নাম্বার কি বিপিন, 6 নাম্বার কি বংশী, তাহলে এইটাই হচ্ছে আমাদের রাইট আনসার। ক শেষ। সহজ সহজ না? অনেক সহজ। আচ্ছা এইবার দেখো, এরপর ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া সম্পর্কে যথার্থ তথ্য কোনটি? ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া সম্পর্কে যথার্থ মানে সঠিক, যথার্থ তথ্য কোনটা? এখানে আমার অপশন কত বলছে? শহরের ধারে ফুটে, মানে শহরের ধারে ফুটে, কৃষ্ণচূড়া শহরের ধারে ফুটে, কৃষ্ণচূড়া থরে বিথরে নিবিড় হয়ে ফুটে, কৃষ্ণচূড়া স্মৃতিগন্ধে বুদবুদ, কোনোটাই না। তাহলে উত্তর করো কোনটা হবে? বাবা ভয় পাওয়ার কিছু নাই, রিয়েলিটি শিখাচ্ছি, মানে এভাবে পড়তে হবে এটা তোমাদেরকে শিখাচ্ছি, মানে ভয় পাওয়ার জন্য না, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা আসো, ওকে এবার দেখো, সবকিছুই পারো, সবার কাছে পড়বা মনে হয় সবকিছু পারো, সব জায়গায় পরীক্ষা দিবে মনে হয় সবকিছু পারো, কিন্তু তানভীর ভাইয়ের কাছে আসবা দেখবা যে কিছুই পারে না, নতুন করে সবকিছু শিখতে হবে এবং ইফেক্টিভ ওইটা শিখতে হবে, ঠিক আছে? ওকে, তো চলো আমরা একটুখানি দেখি, কবিতাটা দেখি। বলছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। তো খেয়াল করো এখানে বলছে কৃষ্ণচূড়া কিভাবে ফুটছে? থরে থরে শহরের পথে ফুটছে। ভেরি গুড। সেখানে বলছে থরে থরে শহরের পথে ফুটছে। খেয়াল করো এখানে তুমি যদি ভালো করে যদি জিনিসটা যদি দেখো, তো এখানে খেয়াল করে দেখো বলছে যে শহরের ধারে ফুটছে, এখানে বলছে শহরের ধারে ফুটছে। কোথায় ফুটছে বলো? শহরের ধারে ফুটছে। বাট আমার অপশনে কি বলছে? যে কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে ফুটে। এই যে দেখো এখানে বলছে শহরের পথে, আর ওখানে বলছে ধারে, ঠিক আছে? ওখানে বলছে কি ধারে। আচ্ছা তাহলে সেই হিসাবে ওখানে যেহেতু যদি পথে বলতো তাহলে এটা বেস্ট আনসার। এর বলছে থরে ভিতরে নিবিড় হয়ে ফুটে, এটাও ভুল। এটা কেন ভুল দেখো, কারণ এখানে বলছে থরে থরে ফুটে, নট থরে ভিতরে, নট থরে ভিতরে, হয়েছে কি থরে থরে। ওকে আচ্ছা, এর বলছে কেমন নিবিড় হয়ে, হ্যাঁ নিবিড় হয়ে। এখন তুমি অপশনের দিকে তাকাও, এখানে বলছে যে কেমন, এই যে থরে ভিতরে আবার নিবিড় হয়ে। প্রথম কথা হচ্ছে থরে ভিতরে তো হবেই না, তাহলে নিবিড় এটা তো প্রশ্নই আসে না, বাদ। এরপর বলছে কৃষ্ণচূড়ার স্মৃতিগন্ধে বুদবুদ। এখন বলো কৃষ্ণচূড়ার স্মৃতিগন্ধে বুদবুদ এটা আছে? এই যে অনেকে এটা উত্তর করবা, কৃষ্ণচূড়ার স্মৃতিগন্ধে ভরপুর এটা বলছে। এই যে বলছে কি স্মৃতিগন্ধে ভরপুর, আর বুদবুদ হচ্ছে রক্তের বুদবুদ, মানে কৃষ্ণচূড়ার স্মৃতিগন্ধে ভরপুর। বুদবুদ মানে হচ্ছে ওই যে ভাত রান্না করলে যে গরম পানি যেভাবে করে এটাকে বলো বুদবুদ, সো এটা হবে কি ভরপুর। এখন আমার এখানে খেয়াল করে দেখো, আমার এখানে কি বলছে? এখানে বলছে যে কি বুদবুদ, তাহলে এটা হবে না, তার মানে দ্যাটস ইট, রাইট অ্যান্সার শেষেরটা। কথা বুঝতে পারছো? কি হতাশ হয়ে যাচ্ছ? তুমি কি ডিপ্রেশনে চলে যাচ্ছ? ডিপ্রেশনে চলে যাচ্ছ? রাইট অ্যান্সার কি? লাস্ট আরেকটা কোশ্চেন আমরা সলভ করব। তো এই কোশ্চেনটা বলছে মাসিপিসি গল্পে কানাই চৌকিদারের চরিত্র কেমন? এটা অনেকবার পরীক্ষাতে আসছে। কানাই চৌকিদারের চরিত্র কেমন? খলনায়ক, সাহায্যকারী, নিরপেক্ষ, দুর্নীতিগ্রস্ত। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নটা মানে ধরেই ভুল করবে যে কমন পড়ছে, এই যে কমন পড়ছে দাগারে দাগায়, এই দাগাই নেই শেষ বাস। ওকে, এরকম তোমরা ওভার কনফিডেন্ট হয়ে মাঝে মধ্যে ভুল করো, পরীক্ষা দিয়ে ফাটাই বালাইছি, কিন্তু এই যে জানা প্রশ্ন না বুঝার কারণে, প্রশ্নের প্যাটার্ন ধরতে না পারার কারণে ভুলটা যে করো, তখনই দেখা যায় যে কি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ আছে, বাঁশগুলো সব কই। বুঝতে পারছো? বাঁশ খাওয়ার পরে এই অবস্থা হবে। এই কবিতা পাঠ করবে সবাই একসাথে। ওকে, তাহলে মাসিপিসি গল্পে কানাই চৌকিদার চরিত্র কেমন? এটা কোনো মেইন, এটা তোমাকে বেসিক থেকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে কানাই চৌকিদার খলনায়ক না, অনেকে উত্তর করবা খলনায়ক, নেভার। খলনায়ক মাসিপিসি গল্পে খলনায়ক হচ্ছে গোকুল, মাসিপিসি গল্পে খলনায়ক হচ্ছে গোকুল। এটা বলছে নিরপেক্ষ, সে কি নিরপেক্ষ? না, সে তো নিরপেক্ষ না, তাহলে মানে এটা হবে না। এখন সে কি নিরপেক্ষ না? সে তো গোকুলদের হয়ে কাজ করতেছে, সে নিরপেক্ষ না। দুর্নীতিগ্রস্ত, সে কোনো টাকা দুর্নীতি করছে এরকম কিছু আছে, মানে দুর্নীতির সাথে সে কোনোভাবে না, তার মানে এটা না। উত্তর হচ্ছে সে সাহায্যকারী, এটা রাইট অ্যান্সার, বাট এটা অনেকে ধরতেই পারে না।
সাহায্যকারী কিভাবে? সে গোকুলের সাহায্যকারী, মানে তার মানে মাসি পিসির সাহায্যকারী এটা না, সে তো মাসি পিসি যায়, সে গোকুলের সাহায্যকারী। এখন বাকি তিনটা অপশন তো কোনোটাই মিলাইতে পারতেছো না। সে খলনায়কও না, খলনায়ক হচ্ছে গোকুল, সে নিরপেক্ষও না, সে দুর্নীতিগ্রস্তও না, সুতরাং সঠিক উত্তর হচ্ছে সাহায্যকারী। দ্যাট মিনস সে গোকুলের সাহায্যকারী। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, তো তোমাদের আজকে রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য তোমরা সবাই আমাকে ধন্যবাদ দাও। পরবর্তী আরেকটা ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আর আমাদের এই যে এরকম যদি সমাধান চাও, যদি কি চাও, সমাধান চাও, যদি ভালো কোয়ালিটি চাও, যদি এমন বই চাও ইউজ প্র্যাকটিস করতে পারবা, যদি এমন বই চাও গোছানো নির্ভুল, তাহলে সংগ্রহ করবা বাংলাবাজ। বাজার অন্যান্য 8-10টা বই না কিনে, 10-12টা বই না কিনে, টাকা নষ্ট না করে একটা বই পড়ো, একটা বই পড়ো বাংলাবাজ, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমাদের যে ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 কোর্স যেটা আছে, তোমরা এই কোর্সে আসো, ইনশাল্লাহ আমরা আছি তোমাদের সাথে। এবং আমি তোমাদেরকে কথা দিলাম, তোমাদেরকে নিশ্চয়তা দিলাম যে অন্যান্য 8-10 জায়গা থেকে আমাদের যে ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 কোর্স যেটা আছে, এটা ইনশাল্লাহ তোমাদের জন্য ইনশাল্লাহ বেস্ট অ্যান্ড বেস্ট হবে। ইনশাল্লাহ এই কথা আমি তোমাদেরকে দিতে পারি এবং এতটুকু আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি। সো আমাদের 2800 টাকার যেটা, এই 2800 টাকা দিয়ে তোমরা আগামী 6 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবা। যারা এখনো ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যাও। প্রতিদিন শত শত শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে যুক্ত হচ্ছে এবং আশা রাখি ইনশাল্লাহ এবছর আমরা 5000 প্লাস শিক্ষার্থী দিয়ে আমাদের এই কোর্সটা আরম্ভ করতে পারবো। এমন কোথাও ভর্তি হওয়ার দরকার নাই যেখানে সার্ভিস মানে নিশ্চিত করতে পারবে না। তো আমাদের বন্দি পাঠশালা একটা বিশাল টিম রয়েছে। তোমরা জানো মানবিকের যে সেক্টরটা অনলাইনে, এটা অনেকটা এখনো পিছিয়ে আছে। সে জায়গা থেকে আমরা একদম টপ নচ সার্ভিস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে। আমাদের বিশাল একটা টিম আছে, আমাদের শত শত এমপ্লয়ি পেছনে কাজ করে যায় তোমাদের এক্সাম সিস্টেম নিয়ে, তোমাদের ম্যাটেরিয়ালস নিয়ে, তোমাদের বই নিয়ে। এমন না যে আমরা একটা রুম থেকে তোমাদের জন্য কোর্স চালাই। ওকে, আমাদের বন্দি পাঠশালাতে যদি কখনো তোমরা আসো তাহলে দেখবা আমাদের এখনো আমাদের 4টার মতো আমাদের অফিস রয়েছে। আমাদের কতগুলো এমপ্লয়ি তুমি তাহলে চিন্তা করো। সো তোমাদের যে এই সার্ভিসটা তোমরা পাবা, শুধু পড়াইলেই হয় না, এখন খালি পড়াই দিলেই হয় না, এখন দুনিয়া অনেক আপডেট হয়েছে, এখন তোমরাও অনেক কিছু চাও, এই জন্য এখন সার্ভিসটা ওই কোয়ালিটির দিতে হয়। সো আমাদের সবকিছু আমাদের প্রস্তুত, এখন শুধু তোমাদের অপেক্ষায়। সো 6 তারিখের মধ্যে 2800 টাকা দিয়ে তোমরা আমাদের কোর্সে এনরোল করে ফেলো। ওকে, ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।